Hello everyone. The chapter I'm going to discuss today is the last one of your English textbook, which is entitled as The Snail, written by William Cowper. So, this is a poem, as you can see from the title, based on a very little and familiar creature of this earth, the snail, যাকে বাংলায় আমরা শামুক বলে চিনি। So before we before we come to know about the poem in detail, let me briefly tell you about the poet as it has been introduced in the very text. Let's see what is there about the poet. I'm not going to illustrate more about the poet. Rather, I will be very minutely discussing the whole poem in detail. So কি লেখা আছে দেখো, উইলিয়াম কাউপার 1731 to 1800, তাহলে তিনি কোন সেঞ্চুরির একজন পোয়েট ছিলেন? হি ওয়াজ এ পোয়েট অফ দি 18th century. He was a poet of the 18th century. So William Cowper was one of the most popular poets of his times. তো তার সময়কার তিনি একজন খুব পপুলার বা ফেমাস একজন পোয়েট ছিলেন। Cowper changed the direction of the 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তাহলে তিনি লেখার একটা ধারার পরিবর্তনের বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন, অর্থাৎ দি টাইপ অফ রাইটিং, যে ধরনের লেখা হতো, ঠিক আছে, তো সেই ধরনের লেখা থেকে তিনি একটা নতুন ধরনের লেখার বলতে পারো একটা সূচনা করেন। সেটা কী ধরনের লেখা? হি রোট অ্যাবাউট দি নেচার। দেখো লেখা আছে নেচার পোয়েট্রি। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দি ইংলিশ কান্ট্রি সাইড। তো তিনি কি করলেন না, হি স্টার্টেড রাইটিং অ্যাবাউট দি ইংলিশ কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে রুরাল এরিয়া, রুরাল অ্যাটমসফিয়ার, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবন এবং এভরিডে লাইফস অফ পিপল, মানুষের প্রতিদিনের যে জীবন, অর্থাৎ যেগুলো আমাদের কাছে খুবই নগণ্য বা তুচ্ছ, যেগুলোতে আমরা উই ডু নট পে অ্যাটেনশন টু দি এভরিডে লাইফস অফ পিপল, তিনি সে সমস্ত এভরিডে লাইফস এবং কান্ট্রি সাইডের যে জীবন, তার যে গ্রাম্য জীবন, ইংলিশ বলতে ব্রিটেনের বা ইংল্যান্ডের, সেগুলো নিয়ে তিনি কিন্তু কবিতা লিখতে শুরু করলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি, হিমস অ্যান্ড দি টাস্ক। এগুলো তার লেখা কিছু গুরুত্বপূর্ণ লেখা, রাইটিংস। তো উইদাউট ইনভেস্টিং a lot of time into the poet, let us know in detail about the poem itself. তো পোয়েম সম্পর্কে দু একটা লাইন এখানে ব্যাখ্যা করা আছে, আমি একটু পড়ে নিই, তারপর আমরা কবিতায় চলে যাব। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দি প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল। তো যেটা বলছিলাম, অ্যাজ ফ্রম দ্য ভেরি টাইটেল উই ক্যান সি দ্যাট দ্য হোল পোয়েম ইজ বেসড অন দি লাইফ অফ এ স্নেল। যেমন আমরা এর আগের চ্যাপ্টারটার কথা যদি রিমাইন্ড করি, if we look back into the previous lesson, lesson 7, there we read about the private life of a cat. Here we have the similar kind of text but a little different. কেন? সেটা ছিল একটা বিড়াল নিয়ে, যদিও বিড়াল মানে একটা বড় প্রাণী, বাট আ স্নেল, একটা শামুক, যেটা আমরা হয়তো সেভাবে গুরুত্ব দিই না আমাদের চলার পথে দেখতে পেলেও। তো সেই স্নেলকে নিয়ে লেখা একটা কবিতা আমরা পড়তে চলেছি, যেটা উইলিয়াম কাউপারের লেখা। সো দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল ওয়্যার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। যেখানে দেখা যাচ্ছে স্নেল কি করছে, একটা সেলফ সাফিসিয়েন্ট মানে আত্মনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করছে। অর্থাৎ স্নেল ইজ নট ডিপেন্ডিং আপন আদার্স ফর হিজ লাইফ, ইজ রাদার সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ নিজেই নিজের জীবনের জন্য যথেষ্ট। উই আর অ্যালাউড টু অবজার্ভ, এখানে আমাদেরকে যেন একটা সুযোগ দেওয়া হয়েছে ভালো করে পর্যবেক্ষণ করার, ইন মাইনিউট ডিটেল, একদম পুঙ্খানুপুঙ্খ তথ্যের সাথে, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস। তাহলে সেই ছোট্ট কিন্তু
যথেষ্টই নিজে থেকে পরিপূর্ণ একটা জীবন বা একটা জগৎ যেখানে একটা স্নেল বাস করে। তো প্রথমেই শুরু করার আগে একটু বলি যে এর আগের বছর পর্যন্ত, হ্যাঁ, এর আগের বছর পর্যন্ত স্নেল এই যে কবিতাটা, এর কিন্তু 4টে প্যারা ক্লাস 10-এর সিলেবাসে ইনক্লুড করা ছিল। বাট ফ্রম দিস ইয়ার দ্য আদার টু প্যারাগ্রাফস, দ্য আদার্স টু স্ট্যাঞ্জাস, দুটো আলাদা যে স্ট্যাঞ্জা রয়েছে সেগুলোও কিন্তু এতে অ্যাড করা হয়েছে। দ্য টু আদার স্ট্যাঞ্জাস, দ্য রিমেনিং টু স্ট্যাঞ্জাস, অর্থাৎ আমাদের যদি 4টে প্যারা আগে পড়তে হতো, if we had to study 4 stanzas, now we have to study 6 stanzas in total. তো আমি সেই 6টা স্ট্যাঞ্জাকেই ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখো প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে আমরা স্নেলের জীবনে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা তার যে স্মল লিভিং ওয়ার্ল্ড, তার মধ্যে কি কি এমন গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাই যার জন্য কবি অর্থাৎ উইলিয়াম কপার gave importance to this small creature and made it the subject matter of his poetry. তো অবশ্যই নিশ্চয়ই স্নেল সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। হি মাস্ট হ্যাভ ফাউন্ড সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট এ স্নেল দ্যাট ডেফিনেটলি লেড হিম রাইট অ্যাবাউট দিস স্নেল অর টু কম্পোজ এ পোয়েম অ্যাবাউট এ স্নেল। তো দেখো আমি স্ট্যাঞ্জা ওয়াইজ একটা একটা করে ব্যাখ্যা করব, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। সো দেখো লেখা আছে স্ট্যাঞ্জা 1. সো দ্য স্নেল বাই উইলিয়াম কপার, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। বলছে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। হয়তো গ্রামাটিক্যালি এই বাক্যটা ঠিক নেই, বাট দি অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন ডান ইন অর্ডার টু ম্যাচ দি রাইম। রাইম বলতে ছন্দ মেলাতে গিয়ে এই গ্রামাটিক্যাল যে ডিসঅর্ডারলিনেস এটা কিন্তু করা হয়েছে। বাট উই হ্যাভ টু গ্রাস্প দি মিনিং অফ দি পোয়েম। কি বলছে? টু গ্রাস অর লিভ অর ফ্রুট ও ওয়াল, ঘাসে, পাতায়, ফলে বা দেওয়ালে, প্রত্যেকটা জিনিসই আমাদের পরিচিত। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, একটা স্নেল বা শামুককে দেখা যায় চিটিয়ে থাকে, আর স্নেল স্টিক্স চিটিয়ে থাকে, আটকে থাকে, লেগে থাকে। ক্লোজ মানে খুব ক্লোজভাবে, হ্যাঁ, গভীরভাবে। নর ফিয়ার্স টু ফল। এবার আমাদেরকে যদি একটা কেউ কথা বলে, ইফ উই আর আস্কড টু স্টিক টু দি ওয়াল, আমরা পারবো? কেন পারবো না? বিকজ এটা আমাদের ন্যাচারাল ক্যারেক্টার নয়। উই কান্ট স্টিক টু দি ওয়াল, উই কান্ট স্টিক টু দি ট্রি, উই কান্ট স্টিক টু আ পোল। আমরা এই সমস্ত কোনো কিছুতেই ছিটিয়ে থাকতে বা আটকে থাকতে পারি না। বাট আ স্নেল ক্যান। It is a natural fact that a snail can stick close to each and every object he moves, যেখানে সে মুভ করে, যেখান দিয়ে, এবং সে যে আটকে থাকে, হি হ্যাজ নো ফিয়ার অফ ফলিং, তার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অর্থাৎ সে যে আটকে আছে উইদাউট এনি ফিয়ার অফ বিং ফলেন ডাউন, কোনো ভয় নেই পড়ে যাওয়ার। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার। তো এইটা দেখে পোয়েটের মনে হচ্ছে, এটা পোয়েট যেন অ্যাজিউম করছেন, কল্পনা করছেন কি, যে হি ইজ স্টিকিং সো ক্লোজলি, হি ইজ স্টিকিং সো পারফেক্টলি টু দি অবজেক্ট, ইট সিমস, মনে হচ্ছে যেন সে ওখানেই বড় হয়ে উঠেছে। মনে করো একটা গাছ, ইফ আই টক অ্যাবাউট এ ট্রি, একটা গাছ যখন মাটি ফুঁড়ে ওঠে এবং বড় হয়, তো সে কিন্তু সেখানেই জন্মায়, সেখানেই বড় হয়ে ওঠে, এবং তার সেখান থেকে পড়ে যাওয়ার বা কোনো রকম, মানে কি বলবো, কোনো রকম ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না, যদি না কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ইত্যাদি হয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে কবি ওই স্নেলটাকে যখন দেখছে, দ্যাট দ্য স্নেল ইজ স্টিকিং সো ক্লোজ টু দি অবজেক্টস লাইক গ্রাস, লিভ, ফ্রুট অফ ওয়াল, তার যেন মনে হচ্ছে যে সে ওখান থেকেই বড় হয়ে উঠেছে, ওখানেই জন্মেছে। হি ওয়াজ বর্ন দেয়ার অ্যান্ড হি গ্রিউ আপ ফ্রম দ্যাট পার্টিকুলার অবজেক্ট। কিন্তু এটা জাস্ট অ্যান অ্যাজাম্পশন, এটা কিন্তু একটা কল্পনা, একটা ধারণা, ইটস এ পারসেপশন, ইটস নট দ্য রিয়েলিটি। হাউস অ্যান্ড অল, হাউস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হিয়ার,
বাড়ি, একটা স্নেলের বাড়ি কী দিয়ে বানানো থাকে? কাঠ, মাটি, খড় বা আমাদের মতো ইট পাথর কিছু দিয়ে কি? না, তাদের বাড়িটা কিন্তু জন্ম থেকেই তাদের সাথে থাকে। আমি কার কথা বলছি? আই এম টকিং অ্যাবাউট দি সেল, SHELL। সেল মানে যে খোলকটা যার মধ্যে ওই শামুকটা আবৃত থাকে, তাকেই পোয়েট দ্য পোয়েট ইজ রেফারিং টু দি সেল অফ দি স্নেল অ্যাজ ইটস হাউস। এবং ওই যখন তাকে বিভিন্ন অবজেক্টের মধ্যে আটকে থাকতে দেখা যাচ্ছে, তখন ন্যারেটর যেন মনে করছেন বা কবি যেন মনে করছেন যে সে এবং তার বাড়িটা ওই অবজেক্টের সাথে একসাথেই বড় হয়ে উঠেছে। জাস্ট সো দিস ইজ অ্যান অ্যাজাম্পশন, দেখে মনে হচ্ছে, এটা ইমাজিন করছেন কবি। অ্যান্ড অল টুগেদার, এবং বাড়ি এবং সে দুটোই নাকি একসাথে ওই অবজেক্টের উপর বেড়ে উঠেছে। তো আমি প্রত্যেকটা প্যারা, প্রত্যেকটা স্ট্যাঞ্জা মাইনিউটলি ডিসকাস করবো, এবং তার কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে রেখেছি, সেগুলোও প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে আমরা কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন স্ট্যাঞ্জা ওয়ানে আমরা কী কী পাচ্ছি পয়েন্ট? 1 নম্বর যদি দেখি, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবল মানে কি? যার উপস্থিতি বা অমনি প্রেজেন্স, যেটা সর্বত্রই বিদ্যমান, অমনি প্রেজেন্স। দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি, যে একটা স্নেল আমাদের চারপাশের সমস্ত জায়গাতেই কিন্তু পাওয়া যায় খুঁজে। ইটস এ ভেরি ইজিলি, কি বলবো, মানে ইটস সাচ এ ক্রিচার দ্যাট ক্যান বি ফাউন্ড এভরিওয়্যার। তাই জন্য বলেছি অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ইট ইজ ইজিলি অ্যাভেলেবল এভরিওয়্যার। তাই জন্য বলেছি কি অমনি প্রেজেন্ট, সর্বত্রই যেন এটা বিরাজমান। তাহলে এটা কোনো রেয়ার ক্রিচার নয়, ইট ইজ নট অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিচার, ইটস রাদার এ ভেরি অর্ডিনারি, ভেরি, কি বলবো, ভেরি কমন ক্রিচার, যেটা আমরা আমাদের চারপাশে দেখতে পাই, অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার। 2 নম্বর পয়েন্ট কী লেখা আছে দেখো, ফিয়ারলেসনেস অফ ফলিং ডাউন। তাহলে তার মধ্যে কোনো ভয় নেই, অকুত ভয়, পড়ে যাওয়ার তার কিন্তু কোনো ভয় নেই। ইন্টিগ্রাল বন্ড বিটুইন দি স্নেল অ্যান্ড হিজ হাউস। আমরা দেখলাম কি, কবির মনে হচ্ছে যেন কবি বলছেন যেন সে এবং তার বাড়ি একসাথেই বেড়ে উঠেছে। তো এখানে একটা ধারণা আমরা পাচ্ছি যে তার বাড়ি এবং সে, হাউস অ্যান্ড দি স্নেল, দে আর ইন্টিগ্রালি কানেক্টেড টু ইচ আদার। তারা যেন ইন্টিগ্রালি মানে কি, একদম অঙ্গাঙ্গিকভাবে বা খুব মানে অবিচ্ছেদ্যভাবে, ইনসেপারেবলি তারা কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। তাহলে ইন্টিগ্রাল বন্ড বিটুইন দি স্নেল অ্যান্ড হিজ হাউস, আই মানে দ্যাট ইজ, তার হাউস কোনটা? দ্য সেল, খোলো। ওকে, লেটস গো টু দি সেকেন্ড স্ট্যাঞ্জা। দেখো লেখা আছে পাশে স্ট্যাঞ্জা 2, উইদিন দ্যাট হাউস। তাহলে কোন বাড়ির কথা বলছে? দ্য সেল বা খোলক। সিকিওর হি হাইডস, সে নিরাপদে লুকিয়ে যায়। কেন? হোয়াই ডাজ হি হাইড ইনটু দি হাউস? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে যেটা ঘটতে চলেছে, যেটার আভাস সে পায়, যেটার পূর্বাভাস সে কোনোভাবে উপলব্ধি করে থাকে। তাহলে যখন ওয়েন দি স্নেল ফিলস অ্যান ইম্পেন্ডিং ডেঞ্জার, যখন একটা স্নেল উপলব্ধি করতে পারে দ্যাট a danger might be arising very soon, what does he do? The snail securely hides, সে খুব নিরাপদে লুকিয়ে পড়ে উইদিন দ্যাট হাউস। তাহলে হাউসটা বা সেলটা তার যে শুধুমাত্র থাকার বা একটা লিভিং শেল্টার তাই না, ইট ইজ অলসো আ মিডিয়াম অফ প্রোটেকশন। তাহলে তার সুরক্ষা বা নিরাপত্তার একটা মাধ্যম হচ্ছে কি না, এই বাড়িটা বা এই খোলকটা। তাহলে সে কোনটা থেকে ভয় পাচ্ছে? বলছে ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, অর্থাৎ যখন কোনো কি বলবো, কোনো বিপদের আভাস সে পায়। কীরকম বিপদ? অফ স্টর্ম, ঝড়। ঝড় কী ধরনের বিপদ? ইটস এ ন্যাচারাল ক্যালামিটি, ইটস এ ন্যাচারাল ক্যালামিটি। এখানে একটা ন্যাচারাল ক্যালামিটির কথা বলা হয়েছে, বাট স্নেলের আরও অনেক কিছু থেকে বিপদ থাকতে পারে। তো যে কোনো বিপদ যখন সে আভাস পায়, সেটা ফ্রম ন্যাচারাল ক্যালামিটি অর ফ্রম দি হিউম্যান ওয়ার্ল্ড, মানব জগৎ থেকে বা অন্য কোনো অ্যানিম্যাল থেকে বা যে কোনো কিছু থেকে, তখন সে কী করে? হি ইমিডিয়েটলি hides within his house and secures himself or other harms besides of weather, বা পরিবেশের বা আবহাওয়ার অন্যান্য কোনো বিপদ থেকে। তো এখান থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি?
সিগনিফিক্যান্ট রোল অফ দি হাউস, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা সেই বাড়িটা অর্থাৎ খোলকটা পালন করে, মানে হাউস বলতে কার কথা বলছে, দ্য সেল অ্যাজ এ প্রোটেক্টার, একটা 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 রক্ষা কবচ হিসাবে কাজ করে ডিউরিং ন্যাচারাল ক্যালামিটি, কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই হাউসটা বা এই কি বলবো এই খোলকটা ইট প্লেজ আ ভেরি সিগনিফিক্যান্ট রোল অ্যাজ এ প্রোটেক্টার, ঠিক আছে, অ্যান্ড ইট গিভস হিম সিকিউরিটি। Okay, let us come to the third stanza, stanza 3. Give but his horns the slightest touch, his self-collecting power is such. দেখো একটু আগে আমি বলছিলাম কি, the snail is afraid of the natural calamities like storm, but this is not the only thing that the snail has to fear of. সে কিন্তু আরও কি থেকে তার বিপদ শঙ্কা করতে পারে, হতে পারে কোনো একটা শিশু বা কোনো একজন মানুষ তার ওই হর্নস বা তার যে সুঁড়গুলো থাকে তাতে হয়তো খোঁচা দিচ্ছে, বা সে হয়তো এমন কিছু আনন্যাচুরাল জিনিস তার ওই সুঁড়ের সাথে সেন্স করতে পারলো যেটা তার পক্ষে ক্ষতিকারক। তাই বলছে গিভ বাট হিজ হর্নস দি স্লাইটেস্ট টাচ। তো আমাদেরকে বলছে যে তার ওই যে হর্নস, যেটাকে তার যেই হর্নসগুলো ভীষণ সেন্সিটিভ হয়, মনে করো আমাদের বিভিন্ন সেন্সেস থাকে, 5টা সেন্সেস, তাই তো, যেমন আমরা স্মেল করতে পারি, টেস্ট করতে পারি, উই ক্যান সি, উই ক্যান হিয়ার, তো দিস আর দি সেন্সেস। তো সেরকম একটা যে স্নেল, তার সবচেয়ে বড় সেন্সিটিভ অর্গানের কথা এখানে বলা হচ্ছে কি না, হি হ্যাজ আ ভেরি সেন্সিটিভ অর্গান ইন হিজ বডি অ্যান্ড দ্যাট ইজ দ্য হর্নস। তার যে তো কী বললাম না, হর্নস বা সুঁড়গুলো সেগুলো ভীষণ পরিমাণে সেন্সিটিভ হয়, ভীষণ পরিমাণে সংবেদনশীল হয়, এবং যাকে অল্প একটু ছোঁয়ার ফলে কি হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে গুটিয়ে ফেলার ক্ষমতা, কালেক্ট করে নিচ্ছে, নিজেকে গুটিয়ে ফেলছে। তার নিজেকে গুটিয়ে ফেলছে কোথায়, ইনসাইড দি সেল, নিজের খোলকের ভেতরে। তো নিজেকে খোলকের ভেতরে সে গুটিয়ে ফেলছে, এমন ক্ষমতা তার, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে গুটিয়ে ফেলছে, শ্রিঙ্কস মানে সংকুচিত হয়ে যাচ্ছে, নিজেকে ছোট করে নিচ্ছে এবং নিজেকে আবৃত করে নিচ্ছে কোথায়, হি কভার্স হিমসেলফ উইদিন দি সিকিওর্ড সেল অফ হিজ বডি, তার দেহের যে কি বলবো সেই সেলটা রয়েছে সেখানে সে কিন্তু নিজেকে গুটিয়ে নিচ্ছে উইথ মাচ ডিসপ্লেজার, এবং গুটিয়ে নেওয়ার সময় সে মোটেও আনন্দ পায় না, রাদার ইট ইজ এ ম্যাটার অফ ডিসপ্লেজার, সে কিন্তু রীতিমতো একটু হতাশ বা একটু নিরানন্দ অনুভব করছে বা একটু দুঃখিত। তাহলে এখান থেকে আমরা কি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাচ্ছি, দ্য সেন্সিটিভিটি অফ দি হর্নস হুইচ অ্যাক্টস লাইক, সরি এখানে লেখাটা কমপ্লিট করা হয়নি, আমি বলে দিচ্ছি, ইউ ক্যান পুট ইট ডাউন অন ইউর এক্সারসাইজ বুক। দ্য সেন্সিটিভিটি অফ দি হর্নস হুইচ অ্যাক্ট লাইক অ্যান অ্যান্টেনা, একটা অ্যান্টেনা বা আমরা যেগুলো এখন দেখি মোবাইলের যে টাওয়ার, এই টাওয়ার বা অ্যান্টেনার কাজ করছে কোনটা না, হর্নস, সে তাকে সিগন্যাল দিচ্ছে, ইট গিভস হিম এ সিগন্যাল। মনে করো কেউ যখন তাকে টাচ করছে, দ্য মোমেন্ট ওয়ান টাচেস দি হর্নস, দ্য হর্নস আর সো সেন্সিটিভ that the horns come to realize that there may be some danger, there may be some fear, তাই জন্য সেই যে অ্যান্টেনার মতো তাকে সিগন্যাল পাঠাচ্ছে, এবং দ্য মোমেন্ট হিজ ব্রেন রিয়ালাইজেস দ্য ফ্যাক্ট, হিজ বডি গেটস ইনসাইড দি সেল, সে নিজেকে কালেক্ট করে নিচ্ছে তার সেলের মধ্যে। আরেকটা যেটা আমরা এখান থেকে জানতে পারছি কি, হি হ্যাজ এন ইমেন্স সেলফ কালেক্টিং পাওয়ার। তাহলে এটা তোমরা একটু লিখে নেবে বা নিজেরা বুঝে নেবে, দ্য সেন্সিটিভিটি অফ দি হর্নস হুইচ অ্যাক্ট লাইক অ্যান অ্যান্টেনা অর টাওয়ার, আর তার সেলফ কালেক্টিং পাওয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ হি ক্যান ইমিডিয়েটলি, হ্যাঁ, উইদিন এ ফ্ল্যাশ, এক পলকের মধ্যে সে নিজেকে কিন্তু গুটিয়ে নিতে পারে তার খোলকের মধ্যে। Okay, let's look into the next paragraph, the fourth one. বলছে wherever he dwells, যেখানেই সে বাস করে, wherever he dwells, কেন বলছে, because he has no particular place of living, তার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, he lives everywhere wherever he prefers, he moves from one place to another and sticks close to any object he likes, যেখানে তার পছন্দ হলো সেখানে সে কিন্তু স্টিক করে থাকে, আটকে থাকে। তাই বলছে যেখানেই সে বাস করুক, হি ডুয়েলস অ্যালোন,
সে কিন্তু একা বাস করতেই ভালোবাসে। আমরা যদি ইন্ট্রোডাকশনের কথাটা মনে করি, তার লাইফটা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ তার জীবনে যদি কারো গুরুত্ব বা কারো ভূমিকা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে সে নিজেই। হি ইজ সেলফ ডিপেন্ডেন্ট, বা বলা যেতে পারে হি ইজ সেলফ রিলায়েন্ট। নিজের প্রতি নিজেই সে কিন্তু নিজেই নিজের ভরসা, নিজেই নিজের কি বলবো নির্ভরতা। এক্সেপ্ট হিমসেলফ, তার নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান। চ্যাটেলস মানে আমাদের যেমন স্থাবর অস্থাবর অনেক কিছু থাকে। মনে করো আমি একজন টেনেন্ট বা একজন ভাড়াটের কথা যদি বলি, একজন টেনেন্ট যখন একটা বাড়ি থেকে অন্য একটা বাড়িতে শিফট করে, হি হ্যাজ টু ক্যারি সো মাচ লাগেজ, ফার্নিচার, এগুলো তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে হয়। কেন? কারণ এগুলোকে নিয়েই তার জীবন। কিন্তু একজন স্নেল বা একটা স্নেলের সেই রকম কোনো চ্যাটেলস বা বিলঙ্গিংস বলে কিছু নেই। কোনো তার কিন্তু সেরকম কোনো পজেশন, বিলঙ্গিংস, কোনো জিনিসপত্র তার থাকে না। তার একমাত্র জিনিস হচ্ছে সে এবং তার বাড়ি। তাই যেখানেই যায় একা যায়, এবং কাকে বহন করে? হি ক্যারিজ হিমসেলফ অ্যান্ড হিজ হাউস উইথ হিম, এবং হি ইজ ওয়েল স্যাটিসফাইড। সে ভীষণ পরিমাণে সন্তুষ্ট, টু বি ইজ ওন হোল ট্রেজার। সে ভীষণ পরিমাণে সন্তুষ্ট তার নিজের জীবনকে নিয়ে। ইজ ভেরি স্যাটিসফাইড, ইজ ভেরি হ্যাপি টু লিভ অ্যালোন, ইজ ভেরি হ্যাপি দ্যাট হি হ্যাজ নো আদার belongings, and he is happy with his life so much that the narrator or the poet compares his life to be a treasure, যেন তার জীবনটাকে সে একটা সম্পদ বলে মনে করে। তাই তার কিন্তু অন্য কোনো সম্পদের প্রয়োজন নেই। যেরকমভাবে মানুষ, উই লুক ফর ডিফারেন্ট ট্রেজার, উই লুক ফর মানি, উই লুক ফর ফেম, উই লুক ফর ওয়েলথ, একটা স্নেল কিন্তু তার কিন্তু এরকম কোনো চাহিদা নেই। হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ হিমসেলফ। সে নিজেকে নিয়ে কিন্তু সন্তুষ্ট, এবং সে তার জীবনটা কিন্তু রীতিমতো একটা সম্পদের মতো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তার জীবনটা একটা লোনলি লাইফ, হি লিডস এ লোনলি লাইফ, 1 নম্বর পয়েন্ট। অ্যান্ড হি ইজ সেলফ, এবং তার সেলফ রিলায়েন্স পাচ্ছি, আত্মনির্ভরতা। হি ইজ নট ডিপেন্ডিং আপন এনি ওয়ান, হি ডাজেন্ট ডিপেন্ড আপন এনিথিং এলস, হি অনলি রিলায়েজ বা নির্ভর করে অন হিমসেলফ। নো পজেশন, কোনো জিনিস নেই তার, কোনো বিলঙ্গিংস নেই, কোনো লাগেজ নেই, এক্সেপ্ট হিমসেলফ, নিজের জন্য, নিজেকে ছাড়া। লাইফ ফুল অফ স্যাটিসফ্যাকশন, জীবন একবারে সন্তুষ্টিতে পরিপূর্ণ, যেটা মানুষের জীবনে একদমই থাকে না। আমাদের কাছে অনেক কিছু থাকতে পারে, উই হ্যাভ সো মেনি থিংস, উই হ্যাভ সো মেনি পজেশনস, উই মে হ্যাভ ওয়েলথ, উই মে হ্যাভ হাউস, উই মে হ্যাভ কার্স, যত কিছুই থাকুক, কিন্তু আমাদের জীবনে পরিপূর্ণ সন্তুষ্টি কারো জীবনেই থাকে না। তো হতে পারে এই যে লাইফটা যেটা ফুল অফ স্যাটিসফ্যাকশন, হয়তো ন্যারেটার বা পোয়েট ফেল্ট আ লিটল জেলাস, মেবি মেবি দ্যাট দ্য পোয়েট ফেল্ট এ লিটল জেলাস অ্যাবাউট দ্য স্যাটিসফ্যাক্টরি লাইফ অফ আ স্নেল। তাই হয়তো তিনি মনে করেছেন যে এই রকম একটা প্রিসিয়াস ক্রিচার, মূল্যবান একটা কি বলবো, একটা একটা ছোট্ট প্রাণী, যার জীবনে এত কিছু জীবন থেকে শিক্ষা পাওয়া যেতে পারে, তার লাইফটা ফুল অফ, মানে কি বলবো, টিচিং, তার লাইফ থেকে কত কিছু শিক্ষা পাচ্ছি আমরা। তো তাই জন্য কবি হয়তো মনে করেছেন যে তার জীবনের এই দিকগুলো, দিস ভেরি অ্যাসপেক্টস অফ হিজ লাইফ মাস্ট বি এক্সপ্লোর্ড। এবং লাস্টে যে কথাটা লেখা আছে, বলছে কিং অফ হিজ ওন কিংডম, সে তার নিজের রাজ্যের রাজা, কারণ তার অন্য কারোর সাথে কোনো সম্পর্কও নেই, এবং তার অন্য কারোর সাথে কোনো রকম কোনো চাওয়া পাওয়াও নেই। তো এই যে দুটো প্যারা, the following paragraphs, the following stanzas, stanza 5 and 6, these are added, these are included in the new syllabus. তো আমি পড়িয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। Thus, তাই, হারমিট লাইক, তাকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? একটা সাধু, একটা সন্ন্যাসীর সাথে। হিজ লাইফ হি লিডস, একজন সন্ন্যাসী কীরকম জীবনযাপন করে? কমপ্লিটলি ডিভয়েড অফ, কি বলবো, কমপ্লিটলি ডিভয়েড অফ হিজ ওন ফ্যামিলি, রিলেটিভস, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, সমস্ত সবার থেকে দূরে চলে যায়। অ্যান্ড হি লিভস এ লাইফ অফ সেক্লুশন, হি লিভস এ লাইফ অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, হি লিভস এ লাইফ অফ ট্রাঙ্কুইলিটি, কামনেস, শান্তিতে একাকী একটা জীবনযাপন করে। এবং সে কী করে? ঈশ্বরের যে, কি বলবো, ঈশ্বরের
চিন্তায় তার জীবন কাটিয়ে দেয়। তো এখানে হারমিটের সাথে কেন তুলনা করেছে, কোন বিষয়ের জন্য তাকে তুলনা করেছে? এক হচ্ছে তার লাইফ অফ সেক্লুশন, লোনলি লাইফ, যেভাবে একটা হারমিট সেও কিন্তু একাকী কাটায়, একই রকমভাবে একটা স্নেল সেও একাকী কাটায়, কারণ তার না কোনো বন্ধু বান্ধব রয়েছে, না কোনো আত্মীয় স্বজন রয়েছে, না তার কোনো রিলেটিভস রয়েছে। সে নিজেই তার নিজের জগতের রাজা, এবং তার জীবন সে কিন্তু বাকি সকলের থেকে বিচ্ছিন্ন, ইজ কমপ্লিটলি অ্যাওয়ে ফ্রম হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। Thus hermit like his life he leads, nor partner of his banquet needs, nor partner of his banquet. ব্যাঙ্কুয়েট মানে হচ্ছে একটা ভোজ সভা। তো ভোজ সভা আমরা কখন আয়োজন করি? ব্যাঙ্কুয়েট মানে একটা ফিস্ট, আ কাইন্ড অফ ফিস্ট, একটা ভালো খাবার দাবারের আয়োজন করা হয়, সেখানে মানুষজন একসাথে একত্রিত হয়, অ্যান্ড দে এনজয় ফুড। কখন করি? ওয়েন উই আর হ্যাপি, এবং তখন কোনো একটা স্পেশাল ওকেশনে ব্যাঙ্কুয়েট অ্যারেঞ্জ করা হলো, এবং সেখানে কি করা হয়? মেনি পিপল হু আর ইনভাইটেড ইন দি ব্যাঙ্কুয়েট অল এনজয় সাম গুড মিল। কিন্তু একটা স্নেল সে যখন তার খাবার খাচ্ছে, when the snail takes his own food, হয়তো তার প্রত্যেকটা ফুডই তার কাছে ফিস্ট, তার কাছে প্রত্যেকটা ফুডই তার কাছে ব্যাঙ্কুয়েট, কিন্তু সে অন্যান্য ব্যাঙ্কুয়েটের মতো তার কোনো পার্টনার চায় না, সঙ্গী চায় না। He enjoys his banquet alone. He doesn't need anyone to accompany him in the banquet. বা সে যখন খাবার খাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাঙ্কুয়েট অ্যারেঞ্জ করা হয় ইভিনিংয়ে, সন্ধেবেলা। তো এখানে সন্ধেবেলার খাবারের কথা বলছে। তো যাই হোক, যখন সে খাবার খাচ্ছে তখন সে কিন্তু সেটা একাই খাচ্ছে। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার কারোর সাথে দেখা হয়, কারোর সাথে বলতে কি মানুষের সাথে কি না, তার কমিউনিটির মনে করো কারোর সাথে দেখা হলো, ইফ দের ইজ অ্যানাদার স্নেল কামিং ক্লোজ টু হিম, মনে করো অন্য একটা স্নেল তার কাছে আসছে, বা সে দেখতে পেলো অন্য একটা স্নেল কাছাকাছি আছে, সে কি তাকে ইনভাইট করে? অ্যাকচুয়ালি আমরা কি করি, যে আমাদের পরিচিত কেউ ধরো কাছাকাছি আছে অ্যান্ড উই আর টেকিং সাম ফুড, আমরা কি করি? উই অফার দি ফুড টু দি আদার। কিন্তু একটা স্নেল কিন্তু তা করছে না, বলছে ইফ হি মিটস ওয়ান, একজনকে যখনই দেখছে, অনলি ফিডস ফাস্টার, দ্রুত খেয়ে নিচ্ছে, যাতে হি ডাজেন্ট হ্যাভ টু শেয়ার হিজ ফুড, যাতে তাকে তার খাবারের অংশ দিতে না হয়, তাই সে দ্রুত খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ফিড মানে খাওয়ানো, এখানে ফিড বলতে কিন্তু খাওয়া এই অর্থেই বোঝানো হয়েছে। তো দেখো এখান থেকে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পাচ্ছি। কম্প্যারিজন অর্থাৎ তুলনা অফ দি স্নেল টু আ হারমিট হু অলসো লিডস এ সেক্লুডেড অর্থাৎ নির্জন জীবন কাটায়, অ্যাওয়ে ফ্রম হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, সে নিজের আপনজনের থেকে দূরে এসে একটা নির্জন জীবন কাটায়। অ্যাবজর্বড ইন হিমসেলফ, সে একেবারেই নিজের প্রতি মনোনিবেশ করে থাকে। অ্যান্ড লিটল কেয়ার ফর আদার্স, একটা স্নেল অন্যের প্রতি কোনো তোয়াক্কা করে না, পুরোপুরি নিজের প্রতি নিবিষ্ট থাকে। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড দি লাস্ট স্ট্যান্জা অফ দি পোয়েম। কি বলছে দেখো, হু সিক্স হিম। এবার প্রশ্ন হচ্ছে যে এটা সচরাচর হয় না। সিক্স বলতে যে একটা স্নেলকে দেখার জন্য কিউরিয়াস হয়ে পড়ে। মনে করো তুমি এই কবিতাটা পড়লে, সাপোজ ইউ হ্যাভ রেড দি পোয়েম অ্যান্ড নাও ইউ আর কিউরিয়াস টু অবজার্ভ দি স্নেল মাইনিউটলি। তো তখন বলছে হু সিক্স হিম, যে তার খোঁজ করে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, সে নিশ্চয়ই একজন অন্ধের থেকেও আরও খারাপ। একজন অন্ধ কাকে বলে? ওয়ান হু হ্যাজ আইদার লস্ট হিজ আইসাইট অর হু হ্যাজ নো আইসাইট ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। তাহলে একজন ব্লাইন্ডকে, যার দৃষ্টিশক্তি হয় কোনো কারণে হারিয়ে গেছে, বা জীবনের প্রথম দিন থেকে যার দৃষ্টিশক্তি নেই। তো কবি একজনকে তুলনা করছে যে নাকি একটা স্নেলকে খুঁজতে যায়, একটা স্নেলকে ডিসকভার করতে চায়, সে নাকি ব্লাইন্ড ম্যানের থেকেও আরও খারাপ তার অবস্থা। কেন? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা এতটাই মানে গভীরভাবে নিবিষ্ট, সে এবং তার বাড়িটা এতটাই গভীরভাবে মানে কি বলবো, সো ইন্টিগ্রালি রিলেটেড টু ইচ আদার, একে অপরের সাথে যুক্ত, কম্বাইন্ড। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, বলছে একটা স্নেল সেই কিন্তু তার মাস্টার, বলছে কোনো কারণে সে যদি বাড়িটাকে খুঁজে পেয়ে যায়, সেই বাড়ির যে মাস্টার অর্থাৎ স্নেল,
তাকে কিন্তু সচরাচর সে খুঁজে পাবে না। অর্থাৎ বলছে কি, বলছে যে এখানে যে বিষয়টা বলতে চাইছেন কবি, যে আমরা খুব কম সময় একটা স্নেলকে ঠিক মানে একদম তার বাড়ি থেকে বেরিয়ে আসার সেই মুহূর্তে আমরা খুঁজে পাই। কারণ একটা স্নেল যখনই অনুভব করে, when a snail feels that there is some danger in the surrounding, সে কী করে নিজেকে গুটিয়ে ফেলে। এবং তাই জন্যে বলছে যখন একজন খুঁজতে যায়, যদিও ওই স্নেলের খোলটাকে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, কিন্তু তার যে মাস্টার, সেই মাস্টারটাকে সে কিন্তু কখনোই খুঁজে পেতে পারে না। তো দেখো এখানে কি পয়েন্ট ডেভেলপ করার চেষ্টা করেছেন লেখক, আমি সেটা তুলে ধরেছি। দ্য আনডিস্টিংগুইশেবল রিলেশনশিপ, ডিস্টিংগুইশ করা মানে আলাদা করা যায় যাদেরকে, অর্থাৎ হিয়ার অ্যাজ দ্য পোয়েট স্পিক্স, the cell and the snail, they cannot be distinguished separately, তাদেরকে আলাদা করা যাচ্ছে না। the snail and his house, তাহলে the snail and his house are undistinguishable to each other, they are inseparable to each other because they are very closely or integrally related to each other. It would be a vain effort, এটা একটা ব্যর্থ প্রচেষ্টা হবে, to find a snail and his house together, একটা স্নেলকে এবং তার বাড়িকে একসাথে খুঁজতে বা খোঁজা, দো ইউ হ্যাভ আইসাইট, যদিও তোমার দৃষ্টিশক্তি আছে না কেন। তাহলে কি বলছেন লাস্ট প্যারাতে, যে একজন ব্লাইন্ড ম্যান সে কিন্তু একটা স্নেলকে দেখতে পায় না কেন বা খুঁজে পায় না, কারণ হি ডাজেন্ট হ্যাভ এনি আইসাইট, বাট ইফ ইউ হ্যাভ আইসাইট ইউ স্টিল ক্যানট ফাইন্ড দি স্নেল অ্যান্ড দি সেল টুগেদার, অর্থাৎ তুমি সেলটাকে দেখতে পেলেও স্নেলটাকে দেখতে পাবে না, কারণ বেশিরভাগ সময় মোস্ট অফ দি টাইম হি collects his own body within the cell and he lives a very secluded life inside the house. Thank you so much. Hope you understand.